স্যার, বাইরে একজন মহিলা এসেছেন আপনার সাথে দেখা করতে। আমি তো এখন ব্যস্ত আছি, একটু অপেক্ষা করতে বলো। কিন্তু স্যার, উনি বললেন উনি নাকি আপনার গ্রাম থেকে এসেছেন। রঘুর কথাটি শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে মনে ভাবলাম, আমার গ্রাম থেকে আবার কে আসলো? আর দেরি না করে রঘুকে বললাম, আচ্ছা তুমি যাও, আমি নিজেই দেখছি কে এসেছে। রঘুকে বাহিরে পাঠিয়ে দিয়ে নিজেই বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখলাম আমার খুব পরিচিত একটি মুখ আমার সামনে বসে আছে। যদিও আগের আর এখনকার চেহারার মধ্যে অনেক পার্থক্য, তবুও কাকিমাকে চিনতে আমার এক মুহূর্তও দেরি হলো না। বাসন্তী কাকিমার বাড়ি আমাদের গ্রামেই। ছোটবেলায় ওনার কাছেই আমার হাতে খড়ি। কাকিমা আমায় দেখে চেয়ার ছেড়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কেন, বসুন না। তা কাকিমা, আপনি এখানে? হ্যাঁ বাবা, তোমার সাথে আমার একটু বিশেষ প্রয়োজন ছিল। তোমার বাবা মা মারা যাবার পরে সেই যে গ্রাম ছাড়লে, আর কোনো দিন গ্রামে গেলে না। গ্রামে বাবা মা ছাড়া আমার আর কে আছে বলুন, যে তার কাছে আমি যাব? আচ্ছা বাদ দিন। তা আপনি কি যেন বলছিলেন? অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি বাবা। বাবা, বলছিলাম তুমি কি এই চিঠিটা একটু কন্টিপুর গ্রামে শোভার কাছে পৌঁছে দিতে পারবে? বহু বছর পর কারো মুখ থেকে এই নামটি শুনে বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। পুরনো দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। হে আবার এমন কি কাজ? আপনি একদম চিন্তা করবেন না কাকিমা। এখন তো বিকেল, আর একটু পরেই হয়তো সন্ধ্যা নামবে। আমি কাল সকালে কাউকে পাঠিয়ে চিঠিটি সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। না না বাবা, এমনটা হলে তো আমি চিঠিটা পাঠাতে পারতাম। আজকে রাতের মধ্যেই চিঠিটা পৌঁছাতে হবে। আর আমি চাই চিঠিটা তুমি নিয়ে যাও বাবা। তোমার কাকা বাবু মারা যাবার পরে একা মানুষ মেয়েটাকে আর ভালো জায়গায় বিয়ে করাতে পারলাম না বাবা। মেয়েটি আমার অনেক কষ্টে আছে বাবা। তোমার সাথে করা আমার অন্যায়ের ফল ভোগ করছে মেয়েটা। কথাটি বলেই কাকিমা বসা থেকে উঠে চলে গেলেন। আমিও তার কথায় আবেগাপ্লুত হয়ে তাকিয়ে রইলাম তার পথের দিকে। মনের মধ্যে শত স্মৃতির ঢেউ ভেসেই চলছিল। কাকিমা চলে যাবার পরে আমি তখনই বেরিয়ে পড়ি কুন্তিপুর গ্রামের উদ্দেশ্যে। সে অনেক দূরের পথ, বুঝতেই পারছি যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। কিন্তু তাতে কি, অনেকদিন পরে দু চোখ ভরে দেখব আমার শোভাকে। এ কথা ভেবে শত দুঃখের মাঝেও যেন একটুখানি খুশি উকি দিচ্ছিল আমার মনের মাঝে। ছোটবেলা থেকে আমি আর শোভা একে অপরকে খুব ভালোবাসতাম। স্কুলের গণ্ডি পেরিয়ে শহরে আসি উচ্চ শিক্ষার জন্য। এরই মধ্যে এক দুর্ঘটনায় বাবা মা দুজনকে একসাথে হারায়। বাবা মাকে হারানোর পরে ভীষণ একা হয়ে পড়ি। তাই শোভার বাড়িতে বিয়ের প্রস্তাব রাখি। ভেবেছিলাম শোভাকে বিয়ে করে গ্রামে কোনো একটা ছোট চাকরি করব, আর বাবার ফেলে রাখা জমিগুলো দেখাশোনা করে এই গ্রামেই থেকে যাব। কিন্তু তা আর হলো না। কাকাবাবু বিয়েতে রাজি হলেও কাকিমা রাজি হলেন না। কারণ আমার বাবা মা নেই, মানে মাথার উপরে ছাতা নেই। তার মধ্যে আমি তখনও বেকার। শোভা অনেক লক্ষ্মী মেয়ে। আমি জানি সে তার বাবা মার সিদ্ধান্তের উপরে একটাও কথা বলবে না। তাই বাধ্য হয়ে আবার শহরে ফিরে আসি। আমি এখন শহরের এই স্কুলটির প্রধান শিক্ষক। ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় তা কেউই বলতে পারে না। তবে এসব কিছুর মাঝে বেচারি শোভার কথা ভেবে বেশ মন খারাপ লাগছে। শুনেছিলাম এক ট্রাক ড্রাইভারের সাথে বিয়ে হয়েছে তার। ভেবেছিলাম হয়তো অনেক সুখে আছে, কিন্তু আজ যা শুনলাম
তা শুনে ভিতরে ভিতরে বেশ খারাপ লাগছে। যার ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজে কখনো বিয়ে করলাম না, তার এমন দুর্দশার অবস্থার কথা শুনে ভেতরটা কেমন ভেঙে চুরমার হয়ে গেল। ট্রেন থেকে নামলাম ঝুঝুডাঙ্গা স্টেশনে। এখান থেকে কুন্তিপুর প্রায় মাইল 5 হবেই। আশেপাশে তাকিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষজন নেই। অনেকটা রাত হয়েছে। এত রাতে এমন গ্রামে গাড়ি ঘোড়া বা মানুষের দেখা মিলবে না, এটাই স্বাভাবিক। তাই আর দেরি না করে হাঁটতে লাগলাম। কিছুটা পথ হাঁটার পরে একটা ঘুমন্ত রিক্সা চালকের দেখা মিলল। রিক্সায় বসে বসে ঘুমোচ্ছে। লোকটিকে উদ্দেশ্য করে ডাকতে লাগলাম, শুনছেন, যাবেন নাকি দাদা? ভয় পাবেন না, আমি কোনো ভূত নই। বলছিলাম আপনি কি যাবেন কুন্তিপুর গ্রামে? ও জামু, তবে পান্তাপুরের মন্দিরটা রবিবারে কিন্তু যাবো না। আচ্ছা, আপনি শোভাদের বাড়ি চেনেন? শোভা? কোন শোভা? শোভার স্বামী ট্রাক চালায়। ও, যার স্বামী ট্রাক চালায় ওর নাম তো অরবিন্দ, পাক্কা মদখোর বাবু। আর বাড়ি তো পান্তাপুরের মন্দিরের ওপারেই। রিক্সা চালকের কথাটি যেন আমার গায়ে সূচের মতো ফুটে গেল। আমি বিরক্ত হয়ে রিক্সা চালকটিকে বললাম, যে যা করুক, আপনি যাবেন নাকি চলুন। বলে আমি রিক্সাতে উঠে বসি। রিক্সা চলতে শুরু করলো। রিক্সা চলতে চলতে অন্ধকারের মধ্যে মেঠো পথের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। রিক্সাতে উঠে বসতেই হঠাৎ করে আকাশটি ঘন কালো মেঘে ছেয়ে গেল। পরিস্থিতি সুবিধার নয়, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তাই রিক্সা চালককে বললাম, দাদা একটু তাড়াতাড়ি চলুন না, আকাশের অবস্থা তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। রিক্সা চালক কথার কোনো উত্তর না দিয়ে রিক্সা চালাতে লাগলো। খানিক সময় বাদে একটি পুরনো মন্দিরের সামনে এসে রিক্সাটি থামিয়ে আমাকে বললেন, এই দাদা, এখানে নেমে পড়ুন দেখিনি। কেন, আর সামনে যাবেন না? আগেই তো বলেছি মন্দিরের সামনে আর যাওয়া যাবে না। তাড়াতাড়ি নেমে আমার ভাড়াটি দিন বাবু, মানে এখান থেকে কেটে পড়ি। শুনুন, আপনাকেও বলছি, জায়গাটি একদম খুব একটা ভালো নয়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। কেন জানি শুরু থেকে এই লোকটির কথা আমার একটু ভালো লাগছিল না। আমি এই লোকটির কথার কোনো উত্তর না দিয়ে রিক্সা থেকে নেমে লোকটিকে ভাড়া দিয়ে বিদায় জানালাম। পাওনা টাকাটি পেয়ে রিক্সা চালকটি আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা চালিয়ে চলে গেলেন। আমিও সামনের দিকে হাঁটতে লাগলাম। কয়েক কদম হাঁটতেই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। কি করব ভেবে কিছু না পেয়ে পুরনো মন্দিরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছুটা সময় পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। ভেতরে কেমন যেন বেশ অস্থির লাগছিল। আশেপাশে তাকিয়ে জায়গাটিও খুব একটা নিরাপদ মনে হচ্ছে না আমার। ঝোপঝাড় আর জঙ্গলে ভর্তি চারিপাশ। ভেতরে কেমন খুডাক ডাকছে। এমন সময় মন্দিরের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো।
কান্নার আওয়াজ শুনে যতটা ধারণা করা যাচ্ছিল ভিতরে কোনো মহিলা আছে। যত সময় পার হচ্ছিল ভিতরের কান্নার আওয়াজ বেড়েই যাচ্ছিল। মনে মনে ভাবলাম ভেতরে যাব নাকি। এক সময় সহ্য না করতে পেরে আমি মন্দিরের দরজাটি খুলে ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে ঢুকে দেখি একটি বুড়ি সামনে পান্তার থালা নিয়ে বসে আছে। আমাকে ভিতরে ঢুকতে দেখে বুড়িটি কান্না থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি সুভাষ মাস্টার, আসতে তো দেরি করলিছে। বুড়িটির কথায় আমি বেশ আশ্চর্য হলাম। বুড়িটি আমার নাম জানলো কি করে? আমি জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলাম যে ওনার সাথে আমার আগে কখনো দেখা হয়েছিল কিনা, কিন্তু না, আমি ওনাকে এই জীবনে প্রথমবারই তো দেখছি। ভেবে কোনো কুলকিনারা না পেয়ে বুড়িটিকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে চেনেন? আপনি আমার নাম জানলেন কি করে? তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোদের সবাইকে চিনি। এখানে মূর্তি চুরি করতে আসছিলিস তাই না? আমি ছাড়বো না তোদের কাউকে। বুড়িটির ভয়ঙ্কর হাসি দেখে ভয়ে আমার শরীরে শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ বুড়িটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। আমি ভয়ে যখনই পালাতে যাব ভাবলাম, ঠিক তখনই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। বুড়িটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি প্রাণপণে দরজাটি খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। বুড়িটি আমার দিকে যত এগিয়ে আসছিল আমার ভিতরে তত বেশি ভয় বাড়ছিল। বুঝতে পারছিলাম আজ হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এক সময় বুড়িটি আমার এক কদম কাছে চলে আসে, আর তখনই হঠাৎ দরজাটি খুলে যায়। আমি প্রাণপণে সামনের দিকে ছুটে চললাম। কতক্ষণ ছুটেছি জানি না। এক সময় ক্লান্তি আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে শোবার ঘরে আবিষ্কার করি। শোভা আমার কাছে বসে আমার জ্ঞান ফেরানোর অপেক্ষা করছিল। শোভার কাছ থেকে জানতে পারি রাতে নাকি সেই রিক্সা চালকটি আমাকে তার বাড়িতে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছে। আমি শোভাকে মন্দিরের সেই বুড়ির কথা জিজ্ঞাসা করলে শোভা জানায়, বহু বছর আগে ওই মন্দিরে এক বুড়ি থাকত, যে সারা দিন শুধু পান্তা খেত আর বসে বসে মন্দিরের মূর্তি পাহারা দিত। কিন্তু হঠাৎ একদিন দুজনের ডাকাতের হাতে সে নিজের প্রাণ হারায়, আর ডাকাতগুলো মন্দিরের মূর্তি চুরি করে নিয়ে যায়। সে থেকে বুড়িটির আত্মা সেই মন্দিরেই ঘুরে বেড়ায়, আর যে ওই পথ দিয়ে রাতের বেলা যায় তাকেই সে ভয় দেখায়। শোভার কথাগুলো শুনে আমি পকেট থেকে তার মায়ের চিঠিটি বের করে শোভার দিকে এগিয়ে দিতেই শোভা এক বিস্ময়কর নয়নে আমার দিকে তাকিয়ে রইল। শোভাকে চিঠিটি দিয়ে আমি বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই আমাকে চমকে দিয়ে শোভা বলল, গত 2 দিন আগে আমার মা আর আমার স্বামী বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এখন ভীষণ একা। আমি পিছনে ফিরে অবাক হয়ে শোভার দিকে তাকিয়ে রইলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে শোভা বলল, মা চিঠিতে বলেছে আমি যেন তোমার সাথে নতুন জীবন শুরু করি। মা মৃত্যুর পরেও তোমাকে আমাকে এক করে গিয়েছেন। আমি মুচকি হাসি দিয়ে শোভাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম।